আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব সম্প্রতি বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশের নতুন সরকারের যে বিভিন্ন প্রকার সমস্যা এবং যে ন্যায্য দাবিগুলো আসতেছে, পাশাপাশি সবচেয়ে লেটেস্ট যেটা, যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এইবারে যারা অটো পাস দাবি করতেছেন অলরেডি তাদের পরীক্ষাটাও স্থগিত করা হয়েছে। তো ওয়ান বাই ওয়ান আমরা আলোচনা করার চেষ্টা করি। আশা করি আপনারা আমাদের আলোচনাটা শুনবেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সর্বপ্রথমেই হচ্ছে যারা এসএসসি পরীক্ষার্থী ছিলেন, আমরা জানি মোটামুটি 6টা পরীক্ষা হওয়ার পরে যে কাজটি হয়েছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পরে কোটা বিরোধী আন্দোলন, তো 6টা পরীক্ষার পরে বাকি পরীক্ষাগুলো স্থগিত হয়ে যায়। তো আজকে যে কাণ্ডটা ঘটলো সেটা হচ্ছে পরীক্ষাগুলো স্থগিত করে গত 6টা পরীক্ষার উপর ভিত্তি করে টোটালটা রেজাল্ট দেওয়ার জন্য রাজি হয়ে গেল। তো এটা আমরা মনে করি কখনোই সঠিক না, কখনোই ঠিক হয়নি। যারা আহত আছেন এদের লিস্ট করে প্রয়োজনে শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়া যেতে পারে এদের জন্য, অথবা পরীক্ষাটা 2 মাস পরে নেওয়া যেতে পারে। ফিক্সড একটা কয়েকটা সূচি নির্ধারণ করে দেওয়া যেতে পারে, কিন্তু পরীক্ষা ছাড়া কোনোভাবেই অটো পাস দেওয়ার প্রয়োজনীয়তা আমরা মনে করি না। যদি এটা করা হয় তাহলে জাতির জন্য এটা দুঃখজনক হবে। তো আমরা আশা করব শিক্ষা মন্ত্রণালয় সরকার এ থেকে সরে আসবে। প্রয়োজনে এমসিকিউ আকারে হইলেও পরীক্ষা নিতে হবে, কারণ একটা জাতিকে আপনি এইভাবে ধ্বংস করতে পারেন না। এদের জন্য সবচেয়ে, যারা এই আন্দোলন করতেছে, সবচেয়ে বেস্ট হচ্ছে যে সরকারি অফিসগুলো চতুর্থ শ্রেণীর যে চাকরি আছে সেটা দাবি করলেও ভালো হইতো, অটো পাস দাবি না করে। প্রয়োজনে যেমন ভার্সিটি গুলাতে 4 বছরের কোর্স 7 বছরে শেষ হয়, তারা অটো পাস দাবি করে না। তাহলে এই যারা এখনো দুনিয়া বুঝে না, বাস্তবতা বুঝে না, যারা এখনো মোটামুটি আমরা বলবো যে কলেজ জীবনটা অতটা দুনিয়া সম্পর্কে ধারণাও নাই, তারা কি করে অটো পাসটা দাবি করে? তো দাবি তারা করতেই পারে, কিন্তু যারা দায়িত্বশীল আছেন এদের উচিত প্রয়োজনে এমসিকিউ আকারে হইলেও বাকি 6টা সাবজেক্টের পরীক্ষা নিয়ে তারপরেই রেজাল্ট দিবেন। আমরা আশা করি, আমরা চাই না যে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হোক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং চাই যে অবশ্যই অবশ্যই পরীক্ষা নেওয়া হোক। এরপরে আসি সাব রেজিস্ট্রেশন অফিসে দুর্নীতির আখড়া। এই অফিসে সরকারি দলিলগুলো, আমাদের দলিলগুলো নকল নবিশরা কি করেন, তারা এই সমস্ত দলিল সরকারি বালামে উঠান। এখন কথা হচ্ছে এই সমস্ত নকল নবিশদের চাকরি স্থায়ীকরণ করা হবে কি হবে না। তো যেহেতু তারা চাকরি করেন সরকারি, এই রকম কোনো বিগত সরকার গুলো সিদ্ধান্ত নেয় নাই। এরা যতটা কাজ করেন সেই চুক্তিভিত্তিক কাজ করেন, কিন্তু এদের হাতের লেখা কারোই কিন্তু ভালো না। কেউ কিন্তু আমার মনে হয় যে ক্লাস 10ও পাস না। সরকারি বালাম বইগুলা দেখলে আপনারা ভালো করেই বুঝতে পারবেন। তো আমরাও চাই যেগুলো লেখার জন্য নির্দিষ্ট ব্যক্তি থাকুক, কিন্তু যাদের হাতের লেখা থার্ড ক্লাস ফোর্থ ক্লাস জঘন্য, এই সমস্ত জঘন্যদেরকে অবশ্যই অবশ্যই বহিষ্কার করা হোক। হাতের লেখা টেস্ট করে যাদের হাতের লেখা ভালো সেখান থেকে নির্দিষ্ট গুটি কয়েক ব্যক্তিকে রাখা প্রয়োজন। কারণ যখন কয়েকদিন পরে সম্পূর্ণ ডিজিটালাইজ হয়ে যাবে, এই নকল নবিশরা যাবে কোথায়? তখন আবার তারা আন্দোলন করে বসে থাকবে। তো এই জন্য সরকারের উচিত হবে এদের ফান্দে না, আহ, ফান্দে যাতে সরকার না ফাঁসে। এখানে জাস্ট ফিক্সড সারা দেশে নির্দিষ্ট সংখ্যক নকল নবিশেরই চাকরিটা থাকা প্রয়োজন। তাদের মধ্যে যাদের হাতের লেখা ভালো, মানুষ বুঝতে পারে, বালামে লিখলেও যাতে ভালো হয়। অবশ্যই অবশ্যই, যেহেতু বাংলাদেশের শিক্ষার মানটা একদম সর্বনিম্ন চলে গেছে, তো ওই জন্য উচ্চ মাধ্যমিক পাস ছাড়া কাউকে নকল নবিশ হিসাবে নিয়োগ দেওয়া আমরা মনে করি যে ঠিক হবে না। হ্যাঁ, চাই তাদের খারাপ লাগুক আর যাই করুক। এমনকি ঢাকার সাব রেজিস্ট্রেশন অফিস গুলাতে এই নকল নবিশরা সিন্ডিকেটই করে রেখেছে, তো সেটাও দূরীভূত করা হোক। তো আমাদের সারা বাংলাদেশে ডাক্তাররা আবার আন্দোলনের ডাক দিয়েছেন, যে আসলে কে এমবিবিএস শব্দ, ডাক্তার শব্দ ব্যবহার করবে আর কে করবে না। সরকারি যে আইন আছে আইনগতভাবে আসলে যারা এমবিবিএস করেছেন তারাই ডক্টর শব্দটা ব্যবহার করবেন, কিন্তু সমস্যা হচ্ছে হোমিওপ্যাথি অন্যান্য ক্ষেত্রে এটা ছাড়া গ্রাম্য ডাক্তার 3 মাসের 6 মাসের যে ট্রেনিং করা, সবাই নিজের নামের সামনে ডক্টর শব্দটা লিখতে পছন্দ বোধ করেন।
তো আমরা যে জিনিসটা মনে করি যে অবশ্যই অবশ্যই এই ক্ষেত্রে একটা বিহিত হওয়া প্রয়োজন, যে আপনার নামের সামনে সামনে যে ডাক্তার শব্দটা ব্যবহার করবে এটা অবশ্যই অবশ্যই একটা ক্যাটাগরি থাকা প্রয়োজন। আর যারাই এমবিবিএস ডাক্তার এরাও প্রতারণামূলক ভাবে বিভিন্ন প্রকার উপাধি ব্যবহার করেন, তারাও যে নিবন্ধিত হন না। প্রতিটা ডক্টরেরই অবশ্যই আইডি কার্ডে রেজিস্ট্রেশন নাম্বার থাকা প্রয়োজন, চেম্বারের সামনে তার রেজিস্ট্রেশন নাম্বার থাকা প্রয়োজন। এবং যেই ডিগ্রিগুলা সম্মত না, 3 মাস 6 মাসের বিভিন্ন প্রকার কোর্স করে, অনলাইন কোর্স করে তাদের নামের সামনে এটা সেটা লাগিয়ে এই বড় সাইনবোর্ড বানান, এগুলোও অবশ্যই যারা আন্দোলন করতেছেন তাদের পরিহার করা প্রয়োজন। আর যারা 3 মাস 6 মাস ট্রেনিং করেন, তো তাদেরকে পৃথক করে উপাধি দেওয়া যেতে পারে, ডক্টরের সাথে অন্যরকম অ্যাসিস্ট্যান্ট হোক যাই হোক কিছু একটা উপাধি অবশ্যই দিতে হবে। আর যারা হোমিও ডক্টর অবশ্যই অবশ্যই তাদের নামের সামনে হোমিও শব্দটা যুক্ত করে দিতে হবে। এটা ছাড়া আরো বিভিন্ন যে ডক্টর আছেন তারা তাদের ফিল্ডের ক্ষেত্রে ডক্টর, তো সেই শব্দটা স্পষ্ট করে ব্যবহার করলেই কিন্তু সমস্যার সমাধানটা হয়ে যায়। আর পাশাপাশি এই ডক্টররা যে বিভিন্ন প্রকার অবৈধ ক্লিনিকে যার রেজিস্ট্রেশন নাই সেগুলোর মধ্যে যেই প্র্যাকটিস করেন সেখান থেকে নানা প্রকার অবৈধ সুবিধা নেন, এটাও তাদের ভাবা উচিত। সরকার সারা দেশের যে সমস্ত উপজেলা এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছিল এদেরকে কিন্তু বহিষ্কার করে দিয়েছে, অর্থাৎ এদের অস্তিত্বই নেই। মেয়রদেরকে বহিষ্কার করেছে, পৌরসভার সিটি কর্পোরেশনের মেয়রদেরকে। তো সেখানে তারা যে ব্যবস্থাপক নিয়োগ করেছে, তো এটা আমরা মনে করি একটা ভালো উদ্যোগ। এটা হওয়া প্রয়োজন, কারণ এরা সবাই ছিল দলীয় মত পুষ্ট আওয়ামী সরকারের ক্যাডার বাহিনী। সারা দেশে ডিসিদেরকে অতি দ্রুতই কালকের মধ্যে সম্ভবত চেঞ্জ করা হবে, কারণ সেখানে যোগ্য প্রার্থী যোগ্য লোক খোঁজা হচ্ছে যে কাদেরকে দেওয়া যেতে পারে। আর দুবাই প্রবাসীদের মুক্তির ব্যাপারে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি না, যে ডক্টর ইউনূসের সরকার প্রথমে ভালো কথা বললো, বাংলাদেশ এমবাসি দুবাই এবং আবুধাবি কিন্তু কোনো প্রকার সহযোগিতাই করতেছে না। যেই আইনজীবী নিযুক্ত করা হয়েছে আসলে এই আইনজীবী এখানে শুধু টাকা পয়সা নষ্ট করা ছাড়া আর কিছুই করবে না। যদি সরকার আইনগতভাবে আগায় তাহলে কোনো লাভ হবে না, হয়তো সাজাটা কিছুটা রিডিউস হইতে পারে, 10-এর জায়গায় 5, মুক্তি কিন্তু পাবে না। সবচেয়ে বেস্ট হচ্ছে যেই 57 জন প্লাস অন্যান্য যারা বিভিন্ন মামলায় দণ্ডিত হয়েছে এদের তথ্য দূতাবাসের মাধ্যমে অতি দ্রুত সংগ্রহ করে ডক্টর ইউনূস সাহেব এই দেশে ভিজিট করে অথবা তাদের সাথে যোগাযোগ করে রাজকীয় ডিক্রির মাধ্যমে মুক্তির ব্যবস্থা করাটাই হচ্ছে সবচেয়ে আমরা মনে করি উত্তম কাজ। আইনি ভাবে গিয়ে অযথা সময় টাকা নষ্ট করার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। পাশাপাশি এই যে সরকারের বিভিন্ন স্তরে বিভিন্ন ব্যক্তিরা যেই সমস্ত দাবি দাওয়া প্রমোশন শুরু করেছে, মনে হচ্ছে যে আসলে আওয়ামী হানাদার বাহিনী যেরকম ভাবে খেয়েছে এখন সুশীল বাহিনীও সেরকম ভাবে খাওয়া শুরু করবে। আরে ভাই কিছুটা দিন ধৈর্য ধরেন, দেশটাকে কিছু সংস্কার হইতে দেন। সবাই আপনারা এইভাবে খাই খাই করলে কিভাবে হবে? পাশাপাশি সরকারি চাকরি 10 বছরের বেশি হওয়া উচিত না। 10 বছর পরে আপনি যান, আপনার চাকরি বাকরি বাদ দিয়ে আপনি নিজস্ব কিছু করে খান। সবার সরকারি চাকরি করার অধিকার আছে। এক সরকারি চাকরি মানে আপনি যাই কিছু করেন আপনাকে বহিষ্কার করা যাবে না, চাকরি থেকে বরখাস্ত করা যাবে না, এই জিনিসগুলা বাদ দিতে হবে। 10 বছরের সরকারি চাকরি, যতদিন চাকরি ততদিন বেতন, চাকরি শেষ কোনো প্রকার পেনশনও রাখা যাবে না, আপনি নিজের টাকায় করে খান, তাহলেই সবচেয়ে বেস্ট হবে। আর এই সরকারি চাকরি চাকরি করে এরকম সিন্ডিকেট গড়ে উঠবে না। কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক যদি সেটা প্রমাণিত হয় তাকে বহিষ্কার করতে হবে। সাথে সাথে চাই সে যেই স্তরেরই এমপি মন্ত্রী থেকে সরকারি কর্মকর্তা হোক, তাহলে দেখবেন যে দেশটা ভালো হয়ে যাবে। কারাগারে শাস্তির পাশাপাশি যে ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক ভাবে বিদেশে বিভিন্ন দেশের মতো যে আপনি অপরাধ করেছেন, যেমন আপনি ঘুষ খেয়েছেন 10,000 টাকার, 20,000 টাকা জরিমানা দিয়ে বের হয়ে যান সাথে সাথে তাৎক্ষণিক। তাহলে যেটা হবে যে মানুষ যাই কিছু করে টাকার জন্যই করে, যখন আপনি 1,000 টাকা ঘুষ খাইলেন 2,000 টাকা আপনাকে জরিমানা দিতে হচ্ছে, মানুষ এমনিই কিন্তু ঠিক হয়ে যাবে। আপনি উন্নত বিশ্বে গেলে কিন্তু আপনি কি করেন না, দুর্নীতি করতে চান না, ট্রাফিক আইন ভাঙতে চান না। কারণ কি, একটা ট্রাফিক রুলস ভঙ্গ করলে আপনাকে এমন পরিমাণটা টাকা জরিমানা করতে হয় যেটা আপনি 6 মাসও কামাইতে পারবেন না। তো আশা করি সরকার এই দিকে নজর দিবে। আমরা আশা করি এক নতুন ভবিষ্যতের। সে পর্যন্ত ভালো থাকবেন।